রাজ্যের বিহালিতে ঘটল এক ভয়ঙ্কর ঘটনা। ভুয়ো চিকিৎসকের চিকিৎসায় মৃত্যু ঘটল এক শ্রমিকের। দরং জেলার খারুপেটিয়ার শ্রমিক কুরবান আলীর মৃত্যু বিহালিতে শোকের ছায়া ফেলেছে। তথ্য অনুযায়ী কুরবান আলী নামের এক শ্রমিক বিহালির চেরেলিয়ায় এআরবি ইটভাটায় কাজ করতে এসেছিলেন। বিহালির চেরেলিয়ায় অজয় মেডিকেল নামের এক ফার্মেসিতে অজয় কিষাণ রজত নামের এক ভুয়ো ডাক্তার শ্রমিক কুরবান আলীকে ইঞ্জেকশন দিলে তিনি মারা যান। এই মামলায় 106/24 নম্বর মামলার ভিত্তিতে অজয় মেডিকেলের মালিক অজয় কিষাণ রজতকে গ্রেফতার করে জেল হাজতে পাঠিয়েছে বিহালি পুলিশ। উল্লেখ্য, গত 21 সেপ্টেম্বর বিহালি শেরেলিয়ার বাসিন্দা অনিল ওরাংয়ের স্ত্রী রাখি ওরাং নামের এক মহিলা জোর করে ইঞ্জেকশন দিয়ে মারা যান। সেই সময় বিহালির দলীয় সংগঠন ভুয়ো ডাক্তারদের বিরুদ্ধে কঠোর দাবি জানিয়ে ফার্মেসিটি সিল করে দেওয়া এবং ফার্মেসিতে তালা লাগানোর দাবি জানিয়েছিলেন। তারপর জেলা মেডিসিন ইন্সপেক্টরের হস্তক্ষেপে আবার ফার্মেসি খোলা হয় এবং নার্সারি হোমের মতো চিকিৎসা চালানো হয়। উন্নয়নের ক্ষেত্রে সরকার সবাইকে সমান গুরুত্ব দেয়। সোমবার হাইলাকান্দিতে বিভিন্ন বিভাগের অনুদান বণ্টন করে রাজ্যের পশুপালন, মিন এবং লোক নির্মাণ বিভাগের মন্ত্রী কৃষ্ণেন্দু পাল এই কথা বলেন। তিনি বলেন, বিভিন্ন বিভাগের উপকৃতদের বাছাই তালিকা চয়নের সময় সব সম্প্রদায়ের লোককে সমান সুযোগ সুবিধা দেওয়া হয়। বুয়ালিপাড়ের ডক্টর শশীভূষণ ইনস্টিটিউট অফ এডুকেশন প্রাঙ্গণে সোমবার আয়োজিত অনুষ্ঠানে মন্ত্রী বলেন, ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা নেতৃত্বাধীন সরকার বরাক উপত্যকার উন্নয়নের জন্য পৃথক বিভাগ খোলা হয়েছে, যা আগের কোনো সরকার করে দেখাতে পারেনি। মন্ত্রী আরও বলেন, সব প্রকল্প স্বচ্ছভাবে রূপায়ণ করা হচ্ছে এবং হিতাধিকারীদের আধার লিঙ্কেজ করার ফলে ফাঁকিবাজির কোনো স্থান নেই। চা বাগান এলাকায় সমান তালে উন্নয়নের কাজ চলছে। রাজ্যের বাগানগুলিতে এ পর্যন্ত 119টি মডেল হাই স্কুল, রেশন কার্ড, স্বাস্থ্যসেবার সুযোগ সুবিধা, পানীয় জল ইত্যাদির বন্দোবস্ত করে দেওয়া হয়েছে। ছাত্রছাত্রী যারা ভবিষ্যৎ নাগরিক তাদের জন্য স্কুটি, ল্যাপটপ, সাইকেল সহ ছাত্রীদের জন্য নিযুত ময়না নামক বৃত্তি প্রকল্পের কথা তুলে ধরেন। শিলচর আশ্রম রোড কীর্তনের মাঠের সামনে দুষ্কৃতীদের দলবদ্ধ আক্রমণে গুরুতরভাবে আহত হলেন এক যুবক। জানা যায়, রবিবার রাত আনুমানিক 1টার সময় সন্তোষ দাস এবং তার বড় ভাই ও বাতিজিকে সঙ্গে নিয়ে বিয়ের অনুষ্ঠান থেকে বাড়ি ফেরার সময় আশ্রম রোড কীর্তনের মাঠের সামনে কিছু দুষ্কৃতিকারীরা দলবদ্ধভাবে হামলা করে তাদের উপর। হামলায় সন্তোষ দাস ও তার বড় ভাই গুরুতরভাবে আহত হন এবং দুষ্কৃতীরা সঙ্গে থাকে তাদের বাতিজি গলাতে থাকা সোনার চেন নিয়ে পালিয়ে যান। সঙ্গে সঙ্গে সন্তোষ দাসের বড় ভাই ফোন করে পরিবারের কাছে বিষয়টি অবগত করালে পরিবারের লোকেরা ঘটনাস্থলে উপস্থিত হয়ে সংকটজনক অবস্থায় সন্তোষ দাসকে চিকিৎসার জন্য মেডিকেল কলেজে নিয়ে যান এবং শিলচর ন্যাশনাল হাইওয়ে পেট্রোল পোস্টে দুষ্কৃতিকারীদের বিরুদ্ধে একটি মামলা দায়ের করেন। দূষণ শুধুমাত্র দিল্লি এনসিআরের সমস্যা নয়, এটা একটা সর্বভারতীয় সমস্যা। সোমবার দেশের দূষণ নিয়ে এমনই মন্তব্য করল সুপ্রিম কোর্ট। শুধু তাই নয়, দেশের মধ্যে সর্বাধিক দূষিত শহরগুলির একটি তালিকা তৈরির নির্দেশও দিয়েছে শীর্ষ আদালত। কেন্দ্র সরকারকে সেই তালিকা প্রস্তুত করে আদালতে জমা দিতে হবে, জানিয়েছেন বিচারপতি অভয় এস ওকা এবং বিচারপতি মনমোহনের বেঞ্চ। দিল্লি এবং তার আশপাশ এলাকার দূষণ নিয়ে সুপ্রিম কোর্টে একাধিক জনস্বার্থ মামলা হয়। সেই মামলার শুনানিতে সোমবার বিচারপতি ওকার বেঞ্চ জানায়, শুধু দিল্লির সমস্যা নিয়ে আলোচনা করা ঠিক নয়, সব রাজ্যের দূষণজনিত সমস্যা নিয়ে ভাবা উচিত। প্রয়োজনে দূষিত শহরগুলির দূষণ নিয়ন্ত্রণে কমিশন ফর এয়ার কোয়ালিটি ম্যানেজমেন্টের মতো ব্যবস্থা চালু করা যেতে পারে। দেশের যুব সমাজের মধ্যে মাদক সেবনের প্রবণতা বৃদ্ধি নিয়ে উদ্বিগ্ন সুপ্রিম কোর্ট। সোমবার বিচারপতি বিবি নাগরত্ন এবং বিচারপতি এন কোটেশ্বর সিংহের পর্যবেক্ষণ, মাদক সেবন করা আদৌ কোনো কুল ব্যাপার নয়।
পাকিস্তান থেকে সমুদ্রপথে মাদক পাচারের অভিযোগে জনৈক অঙ্কুশ বিজ্ঞান কপুরের বিরুদ্ধে তদন্ত চালাচ্ছে জাতীয় তদন্তকারী সংস্থা এনআইএ। এই সংক্রান্ত মামলার শুনানি ছিল সোমবার। শুনানির পর রায় দিতে গিয়ে বিচারপতি নাগরত্ন বলেন, মাদক সেবন কেবল সেবনকারীর আর্থসামাজিক এবং মনস্তাত্ত্বিক ক্ষতি করে না, দেশের যুব সমাজের উজ্জ্বল ভবিষ্যৎকেও নষ্ট করে। মাদক সেবনের প্রবণতা রুখতে সেবনকারীর পিতামাতা, সমাজ এবং প্রশাসন সকলকে উদ্যোগী হওয়ার আবেদন জানিয়েছে শীর্ষ আদালত। সোমবার সুপ্রিম কোর্ট অভিযুক্ত মাদক পাচারকারীর বিরুদ্ধে তদন্ত চালিয়ে যাওয়ার নির্দেশ দিয়েছে। দেশ থেকে নকশালবাদকে চিরতরে নির্মূল করার উপর জোর দিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। সোমবার ছত্তিশগড়ের জগদলপুরে শহীদ জওয়ানদের পরিবার এবং নকশাল হিংসার আক্রান্তদের সঙ্গে কথা বলেন অমিত শাহ। উপস্থিত ছিলেন ছত্তিশগড়ের মুখ্যমন্ত্রী বিষ্ণুদেব সাইও। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী বলেছেন, গত এক বছরে বিপুল সংখ্যক নকশাল নিহত হয়েছেন। ছত্তিশগড় সরকারের নেতৃত্বে রাজ্যের নকশালদের বিরুদ্ধে খুব ভালো কৌশল নিয়ে প্রশংসনীয় পদক্ষেপ নেওয়া হয়েছে। তিনি জানান, 2026 সালের 31 মার্চের মধ্যে দেশ থেকে নকশালবাদকে সম্পূর্ণরূপে নির্মূল করবেন। ইন্ডিয়া মঞ্চকে নেতৃত্ব দেওয়ার যোগ্যতা কংগ্রেসকে অর্জন করতে হবে বলে মন্তব্য করলেন জম্মু কাশ্মীরের মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লা। ন্যাশনাল কনফারেন্স নেতা ওমরের এই মন্তব্যকে বিরোধী মঞ্চের মধ্যে ক্ষোভের আরও একটি বহিঃপ্রকাশ বলেই দেখছেন রাজনীতিকেরা। সম্প্রতি তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে ইন্ডিয়া মঞ্চের উপযুক্ত নেতা হিসাবে তুলে ধরেছেন এনসিপির নেতা শরদ পাওয়ার এবং আরজেডি নেতা লালু প্রসাদ যাদব। মমতা নিজেও ইন্ডিয়া মঞ্চকে নেতৃত্ব দেওয়ার ইচ্ছা প্রকাশ করেছেন। মমতাকে নিয়ে প্রশ্নের সরাসরি জবাব দেননি ওমর। তার বক্তব্য, কংগ্রেস সংসদে একক বৃহত্তম দল। সংসদের 2 ভবনে বিরোধী দলনেতার আসনও তাদের দখলে। গোটা দেশে তাদের উপস্থিতি আছে, অন্য কোনো বিরোধী দলের এমন উপস্থিতি নেই। ফলে কংগ্রেস স্বাভাবিকভাবেই বিরোধী মঞ্চের নেতা হয়ে দাঁড়িয়েছে। কিন্তু সেই সঙ্গে ওমরের বক্তব্য, মঞ্চের দলগুলি কিছুটা ক্ষুব্ধ, কারণ নেতৃত্বের অধিকার অর্জন করা বা ধরে রাখার মতো কাজ কংগ্রেস করছে না। এই বিষয়টি কংগ্রেস ভেবে দেখতে পারে। ওমরের মতে এখনও মঞ্চের মধ্যে সোনিয়া গান্ধীর মতো নেতা নেই। প্রধানমন্ত্রী সুরক্ষা বীমা যোজনা অর্থাৎ পিএমএসবিওয়াই-এর মাধ্যমে প্রায় 48 কোটি ভারতীয় দুর্ঘটনা বীমার অধীনে নিজেদের নাম নথিভুক্ত করিয়েছেন। এই তথ্য পেশ করেছে অর্থমন্ত্রক। অর্থমন্ত্রকের তরফ থেকে তাদের অফিসিয়াল এক্স হ্যান্ডেলে এই প্রসঙ্গে একটি পোস্ট করা হয়। তাতে জানানো হয়েছে, এখনও পর্যন্ত 47.59 কোটি ভারতীয় পিএমএসবিওয়াই-এর মাধ্যমে নিজেদের নাম নথিভুক্ত করিয়েছেন। এখনও পর্যন্ত মোট 1,93,964টি ক্লেম করা হয়েছে, যার মধ্যে 1,47,641টি ক্লেমের টাকা পাঠানো হয়ে গিয়েছে। পিএমএসবিওয়াই হলো একটি বার্ষিক বীমা, যা মূলত দুর্ঘটনাজনিত মৃত্যু অথবা দুর্ঘটনার ফলে সৃষ্টি হওয়া শারীরিক প্রতিবন্ধকতার ক্ষেত্রে আর্থিক সুরক্ষা প্রদান করে। এই বীমা প্রতি বছর পুনর্নবীকরণ করাতে হয়। ভারতের যে কোনো নাগরিক যার বয়স 18 থেকে 70 বছরের মধ্যে এবং যার ব্যাংকে অথবা পোস্ট অফিসে নিজস্ব ব্যাংক অ্যাকাউন্ট রয়েছে, তারা এই বীমা করাতে পারেন। এর জন্য বছরে মাত্র 20 টাকা কিস্তি দিতে হয়। বদলে দুর্ঘটনার ফলে সংশ্লিষ্ট ব্যক্তির মৃত্যু ঘটলে তার পরিবারের সদস্যদের সরকারের তরফে এককালীন 2 লক্ষ টাকা ক্ষতিপূরণ এবং সহযোগিতা প্রদান করা হয়।